15ই আগস্ট 1975 রক্তাক্ত সেনা অভ্যুত্থান। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে 15ই আগস্ট দ্রুত ঘনিয়ে আসে। জাসদ, সর্বহারা প্রভৃতি গ্রুপ আঘাত হানার জন্য মরিয়া হয়ে ওঠে। ক্যান্টনমেন্টে ফারুক রশিদ চক্র সবাইকে টেক্কা দিয়ে রেডিমেড মিলিটারি গ্রুপ নিয়ে গোপন সশস্ত্র অভিযানে নেমে পড়ে। ফারুক রশিদের অপারেশনের প্ল্যান মোটেই বিস্তারিত কিছু ছিল না, অনেকটা ফ্রিল্যান্সার কার্যক্রমের মতো। আক্রমণ প্ল্যান শুধু ফারুকই জানত, রশিদের সাথে শুধু আলোচনা হতো। 14-15 তারিখের মধ্যরাতে ফারুক প্রথমবার অফিসারদের গন্তব্যস্থল, টার্গেট ইত্যাদি দেখিয়ে দেয়। অফিসারদের নিয়ে এটাই ছিল ফারুকের প্রথম অপারেশনাল বৈঠক এবং ব্রিফিং। এর আগে কখনো তাদের মধ্যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়নি, কোনো রিহার্সেলও হয়নি। এমন ধরনের আক্রমণ প্ল্যানকে তড়িঘড়ির পিকনিক প্ল্যানই বলা যেতে পারে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের আক্রমণ প্ল্যান গোপন থাকায় কেউই কিছুই জানতে পারেনি। এটাই ছিল তাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ। 14 আগস্ট মধ্যরাতে ব্রিফিং এবং কিছুক্ষণ পরই সৈন্য সামন্ত নিয়ে সরাসরি যুদ্ধযাত্রা। এ ধরনের অপারেশন যে কিভাবে সফল হলো তা রীতিমতো অবাক ব্যাপার। মূল টার্গেট ছিল 32 নম্বর রোডে শেখ সাহেবের 677 নং বাসা। আসলে টার্গেটে আঘাত হানাটাই বড় কথা নয়, এ ধরনের সরকার উৎখাত অভ্যুত্থানে আক্রমণ পরবর্তী ধকল সামলানোটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তা না হলে অভ্যুত্থান ব্যর্থ হয়। ফারুক রশিদ তাদের অপারেশনে অন্তত একটি ইনফ্যান্ট্রি বেঙ্গল রেজিমেন্ট ইউনিটও সাথে নেওয়ার জন্য খুবই আগ্রহী ছিল, কিন্তু ঢাকায় অবস্থিত বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর অফিসারদের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছিল না। এছাড়া গোপন প্ল্যান ফাঁস হয়ে যাওয়ারও ভয় ছিল। শেষ মুহূর্তে দূরে জয়দেবপুরে অবস্থিত 16 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর শাহজাহান কথা দেয় 14-15 আগস্ট মধ্যরাতে মূল দলের সাথে মিলিত হবে, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহান কথা রাখতে পারেনি। ফারুক অবশ্য তাদের জন্য অপেক্ষা করার দরকার মনে করেনি। ইঞ্জিনিয়ার্স এবং 38 লাইট 1-1 ইউনিটের সাথেও যোগাযোগ করা হয়েছিল বলে তারা জানিয়েছে। অপারেশন পরবর্তী কার্যক্রমের যাবতীয় প্ল্যান ছিল মেজর রশিদের। রশিদ ছিল ধীর, স্থির, নিখুঁত। রেডিও দখল, নতুন রাষ্ট্রপ্রধানকে ধরে আনা, সশস্ত্র বাহিনীর প্রধানদের একত্রকরণ, এসবই সম্ভব হয়েছিল মেজর রশিদের পরিকল্পনায়। মেজর ফারুক টার্গেট দখল ও বিধ্বস্ত করেই খালাস, কিন্তু পরবর্তী দুরূহ কাজটি যে ব্যক্তি অত্যন্ত নিপুণভাবে সামাল দেয় সে হলো মেজর রশিদ। এ কথা বলাই বাহুল্য, যদি প্রথম পর্ব সাফল্যজনকভাবে সম্পন্ন না হতো, অর্থাৎ শেখ সাহেব যদি মারা না যেতেন, তাহলে এ অভ্যুত্থান নির্ঘাত ব্যর্থ হতো, এতে কোনো সন্দেহ নেই। ফারুক রশিদের অভ্যুত্থান প্ল্যান যেভাবে হালকাভাবে প্রণয়ন করা হয়, তাতে বাস্তবায়নের পথে কোথাও সামান্যতম বাধা পেলে তা ব্যর্থতায় পর্যবসিত হতো। এ ধরনের অভ্যুত্থান পরিকল্পনায় ফারুক রশিদ মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। মাত্র 2টি ইউনিট নিয়ে তাদের সার্বিক সাফল্যের আশা মোটেই 5% বেশি ছিল বলে আমি মনে করি না। ফারুক রশিদের লক্ষ্য এক থাকলেও চিন্তাধারার মধ্যে কিছুটা ফারাক ছিল। মূল হোতা মেজর ফারুকের মতে তার প্ল্যান ছিল শেখ সাহেবকে বন্দি করে ক্যান্টনমেন্টে এনে তার বস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সামনে হাজির করা এবং বিচারের ব্যবস্থা করা, অথবা প্রেসিডেন্ট সুকর্ণের মতো বন্দি করে রাখা। মেজর রশিদ বলেছে, তাকে ধরে এনে রেসকোর্স ময়দানে সংক্ষিপ্ত বিচার মহড়ার মাধ্যমে প্রাণদণ্ড প্রদান করার সাথে সাথেই তা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হতো। তিনি আত্মসমর্পণ করলে হয়তো তার পরিবারের সবার প্রাণ রক্ষা পেত, এই যা তফাৎ। এ ধরনের প্ল্যান প্রোগ্রাম যে কত বড় ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। ঘটনা প্রবাহ যেভাবে গড়িয়ে যায় তাতে রাষ্ট্রপতি শেখ মুজিব, শেখ মনি ও জনাব সেরনিয়াবাতের বাসভবনে আক্রমণ ও হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প পন্থা ছিল বলে মনে হয় না।
15 আগস্ট ভোর 4টায় ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত থেকে অপারেশন শুরু হওয়ার পর বিভিন্ন গ্রুপের অফিসাররা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো নির্দেশের অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা করেছে। যেমন রেডিওতে মুজিব হত্যার তাৎক্ষণিক ঘোষণা তাদের মূল প্রোগ্রামে না থাকলেও মেজর ডালিম তার নিজ উদ্যোগে সকালবেলা রেডিও থেকে ঘোষণা দেয়, যার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল তাৎক্ষণিক এবং ব্যাপক। 12 আগস্ট মেজর ফারুক ও রশিদের মধ্যে অভ্যুত্থান নিয়ে চূড়ান্ত আলোচনার পর ঘটনা অতি দ্রুত গড়িয়ে চলে। 14-15 আগস্ট তারিখটি ছিল নৈমিত্তিক নৈশকালীন ট্রেনিং। ফারুক ওই রাতেই আঘাত হানার পরিকল্পনা করে, তা না হলে পরবর্তী ট্রেনিং রাত পেতে দেরি হয়ে যাবে। বলা বাহুল্য, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত নৈশকালীন ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। এছাড়া ওই সময় ল্যান্সার ইউনিট কমান্ডার কর্নেল মোমেন কয়েকদিনের ছুটিতে ছিলেন। সুতরাং ফারুক ছিল বন্ধনহীন পাখি। সে রশিদকে মেসেজ পাঠায়, তুমি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, আজ রাত 10টায় তোমার সাথে হবে। ওকে। 14 আগস্ট ঢাকা ক্যান্টনমেন্ট। দিনটি খুব ভালো ছিল না। শহরের বিভিন্ন স্থানে ছিল খামাখাই উত্তেজনা। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা 15 আগস্ট। এ নিয়ে ভার্সিটি ক্যাম্পাসে বিপুল প্রস্তুতি। বিরোধীরাও বসে নেই। কয়েকটা শক্তিশালী বোমা ফাটায় ক্যাম্পাসে। নিরাপত্তা বাহিনীর কর্তারা উদ্বিগ্ন। নিশ্চয়ই জাসদের কাণ্ড। এদের দৌরাত্মে টিকটিকিদের ঘুম নেই। তখন বেশ বোমাবাজি চলছে এখানে ওখানে। 14 আগস্ট রাতে সিভিল মিলিটারির সব টিকটিকি সংস্থার দৃষ্টি পড়েছিল ওইখানে। ওদিকে নোয়াখালীর কাছে একটি ভারতীয় সামরিক হেলিকপ্টার দেশে ফেরার পথে পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেল। মারা গেল ভারতীয় পাইলট ও কজন বিমানারোহী। এ নিয়ে ক্যান্টনমেন্টে কিছু ব্যস্ততা। ঘটনাটি কোনো স্যাবোটাজ নয়, নেহায়েতেই দুর্ঘটনা। তবু ঘটনা ঘটল দিন বেছে একেবারে 14 আগস্ট। 14-15 আগস্ট রাতে শেখ সাহেবের বড় ছেলে কামাল প্রমুখ এবং বিভিন্ন স্বেচ্ছাবাহিনীর সংস্থার লোকজন ভার্সিটির নিরাপত্তা নিয়েই ছিল মহাব্যস্ত। ঢাকা ক্যান্টনমেন্টে অবশ্য ওই দিন অর্থাৎ 14 আগস্ট স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। কোথাও কোনো অস্বাভাবিক নড়াচড়া নজরে পড়েনি। সব ইউনিটে, হেডকোয়ার্টারে, অফিসে স্বাভাবিক কাজকর্ম চলেছে। বিকালে আর্মি টেনিস কোর্টে নিত্যদিনকার মতো সিনিয়র অফিসারদের টেনিস জমে উঠেছিল। জেনারেল শফিউল্লাহ, জিয়া, মামুন, কর্নেল খুরশিদ ও আমি সেখানে নিয়মিত টেনিস খেলতাম। 14 আগস্টের বিকালেও এর কোনো ব্যতিক্রম ছিল না। আমাদের টেনিস জমে উঠেছিল। তবে শফিউল্লাহ বোধ হয় ওই দিন আসেননি। আমার মনে হয় মেজর ডালিম ও নূরকে সেদিন টেনিস কোর্টের আশেপাশে পায়চারি করতে দেখেছিলাম। প্রকৃতপক্ষে আগস্টের কিছুদিন আগে থেকে হঠাৎ করে ডালিম ও নূর মাঝে মধ্যে টেনিস কোর্টে আসতে শুরু করে। জেনারেল শফিউল্লাহ একদিন আমাকে খেলার সময় জিজ্ঞাসা করলেন, এসব জুনিয়র অফিসাররা কেন এখানে খেলতে আসছে? এ দুজনকে আসতে মানা করে দাও। আমি খেলার পর নূরকে ডেকে জিজ্ঞাসা করলাম, কার অনুমতি নিয়ে তোমরা এখানে খেলতে এসেছো? সে জানালো তারা জেনারেল জিয়ার অনুমতি নিয়েছে। আমি কথাটা শফিউল্লাহকে জানালে সে রাগে গড়গড় করতে লাগলো। জিয়ার সাথে এদের যোগাযোগ তার পছন্দ হয়নি, কিন্তু মুখের উপর মানাও করতে পারছিল না। 14 আগস্টের সূর্য অস্ত গেল। আমরা টেনিস কোর্ট থেকে যথারীতি বিদায় নিলাম। ক্যান্টনমেন্টের সর্বত্র স্বাভাবিক অবস্থা। ঘুমন্ত সেনানিবাসে নেমে এলো রাতের অন্ধকার। ঘটনাবহুল রাত, 14-15 আগস্টের কালো রাত্রি। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সক্রিয় হয়ে উঠল টুফিল্ড রেজিমেন্টের কামানবাহী শকট যানগুলো। ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইউনিট লাইন থেকে 105 mm কামানগুলো টেনে নিয়ে চলল ভারী ট্রাকগুলো নতুন এয়ারপোর্ট অর্থাৎ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। এয়ারপোর্টটি তখন চালু হয়নি। সবাই মনে করল কর্তব্য পালনে নিষ্ঠাবান দুটি ইউনিট রাত্রিকালীন ট্রেনিংয়ে কর্তব্য পালনে এগিয়ে যাচ্ছে। রাত 10টা। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্ত।
বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো রাজকীয় স্টাইলে একটি একটি করে গড়িয়ে গড়িয়ে ইউনিট লাইন থেকে বেরিয়ে পড়ল। তারা এয়ারপোর্টের কাছে মিলিত হলো টুফিল্ড রেজিমেন্টের সাথে। এয়ারপোর্টের বিরান বিস্তীর্ণ মাঠে সমাবেত বাংলাদেশ সেনাবাহিনীর 2 শক্তিশালী যান্ত্রিক ইউনিট, 18টি কামান আর 28টি ট্যাঙ্কের সংযোগ ঘটেছে ক্যান্টনমেন্টের দক্ষিণ প্রান্তে। মহা দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে এলো। কালো ঘন অন্ধকারে ঢাকা পড়েছে এয়ারপোর্ট। কোথাও এক টুকরো আলো নেই। অন্ধকারে জমে উঠল উর্দি পরা নটরাজদের রক্তাক্ত নাটক। কমান্ডাররা দ্রুত পদে এদিক ওদিক ছুটছে। সৈনিকরা ভালো করে বুঝে উঠতে পারছে না কি ঘটতে যাচ্ছে। রাত 11:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলো অভ্যুত্থানের অন্যান্য নায়ক, মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ চৌধুরী প্রমুখ। এরা সবাই ছিল উক্ত ইউনিট দুটোর বাইরের অফিসার। বিকাল থেকেই তারা পায়চারি করছে ক্যান্টনমেন্টের আশেপাশে। তারা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিল। সবুজ সংকেত পাওয়া মাত্র ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে অপারেশন এরিয়াতে সময় মতোই তারা মিলিত হলো। রাত গড়িয়ে চলল। অন্ধকারে মহাব্যস্ত ফারুক রশিদ। সৈনিকরা সুশৃঙ্খলভাবে জড়ো হয়ে নির্দেশের অপেক্ষায়। আসল ব্যাপার তারা কিছুই জানে না। ফারুক রশিদ এদিক ওদিকে ছুটোছুটি করে সৈনিকদের উৎসাহ দিচ্ছে। এবার হয় করব, নয় মরব। সাবাস গোলন্দাজ, সাবাস ট্যাঙ্কার, তোরাই তো শ্রেষ্ঠ সৈনিক, তোরাই তো দেশের সূর্য সন্তান। দেশ আজ রসাতলে, বিকৃত ভারতের কাছে। উর্দি পরা গর্বিত সৈনিকরা সব চক্রান্ত নস্যাৎ করবেই। ফারুক রশিদ উভয়ই স্পিরিটেড অফিসার। সৈনিকরা হলো রক্ত মাংসের রোবট। তারা চলে কমান্ডারের নির্দেশে, কোনো যুক্তিতে নয়। কমান্ডারদের নির্দেশে তারা শুধু এগিয়ে যায়, অন্ধভাবে আগুনেও ঝাঁপ দেয়। এক্ষেত্রেও হলো তাই। রাত 12:30। আক্রমণ গ্রুপিং। 15 আগস্টের প্রথম প্রহর। মেজর ফারুক রহমান সকল অফিসারকে এয়ারপোর্টের পাশে অবস্থিত হেডকোয়ার্টারের স্কোয়াড্রন অফিসে সমবেত হতে নির্দেশ দিলেন।